Am I audible, friends? আমাকে শুনতে পাচ্ছ তো? Yes. Good evening. Yes. Yes. চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসটি হচ্ছে হলো ফান্ডামেন্টাল ডিউটিজ এর উপর। আমাদের কিছু মৌলিক দায়িত্ব আছে, মৌলিক অধিকার যেরকম আছে সেরকম কিছু মৌলিক দায়িত্ব আছে। এবং যেরকম আমরা শুরু করি যে প্রত্যেকটা চ্যাপ্টার স্টার্ট করার আগেই আমরা একটু দেখে নিই যে কিরকম ভাবে এগোবে না এগোবে, চ্যাপ্টারটির ইন্ট্রিকেসিস কি কি আছে। খুব একটা বড় চ্যাপ্টার না, ছোট ছোট সেকশন, 4টে সেকশন। 1 নম্বর হচ্ছে হলো ইন্ট্রোডাকশন, এভলিউশন, ফিচার, সিগনিফিকেন্স, এই সবের থেকে একটু যে কিভাবে এই যখন আমাদের কনস্টিটিউশন শুরু হয় তখন কিন্তু মৌলিক দায়িত্ব বলে কিছু ছিল না কনস্টিটিউশনে। 1949 when the constitution got completed in writing, there was no fundamental duties concept at that point of time. এটা কিন্তু পরবর্তীকালে ডেভেলপ করে ওভার এ পিরিয়ড অফ টাইম। এবং আমরা আমাদের যে সরেন সিং কমিটি ছিল তার রেকমেন্ডেশনে আমাদের কিন্তু 42nd অ্যামেন্ডমেন্ট দ্বারা এই ফান্ডামেন্টাল ডিউটিস গুলি ঢোকানো হয় আমাদের কনস্টিটিউশন। হোপ আই এম অডিবল, আমার গলাটা আজকে একটু ভেঙে গেছে। এইবার এইখানে আমরা এই ইভলিউশন, ফিচার, সিগনিফিকেন্স এইগুলো দেখব এবং সুপ্রিম কোর্টের কিছু কিছু ভিউজ আছে, সেই সুপ্রিম কোর্টের ভিউজ অন ফান্ডামেন্টাল ডিউটিস মানে জাজমেন্ট এবং রুলিংস গুলো আছে সেইগুলো একটু অবজার্ভ করব। এইটা হচ্ছিল সেকশন নাম্বার এ, দিস ইজ সেকশন নাম্বার এ। এবং সেকেন্ড সেকশনটা হচ্ছিল যে অ্যাকচুয়াল আমাদের যে 11টা ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে সেগুলো কি কি, এবং এই 11টা ডিউটিস পড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে মেজর এক্সক্লুশনস গুলো দেখে নেবো। মানে এক্সামে কি করে, which of the following is not one of the fundamental duties of our mentioned in our constitution বলে ABCD 4টে অপশন দিয়ে দিল, ঠিক আছে। এবং এই ABCDর মধ্যে একটি অপশন কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস নয়। এখানে একটা লিস্ট দেয়া আছে, প্যান ইন্ডিয়া মেজর এক্সামিনেশনে যে অপশনস গুলো এক্সক্লুশনে এসছে সেগুলোর একটা লিস্ট দেয়া আছে। ভেরি গুড, খুব ভালো তৈরি করেছে ব্যাক এন্ডে এরা। 3 নম্বর পার্ট যেটা হচ্ছিল সেটা হচ্ছিল রিলেশনস অফ ফান্ডামেন্টাল ডিউটিস উইথ ফান্ডামেন্টাল রাইটস উইথ রিটস। আমাদের যে 5টা 6টা রিটস আছে, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, এগুলো ডিরেক্টিভ প্রিন্সিপালস এর সঙ্গে কি রিলেশনশিপ আছে, প্রিয়াম্বলের সঙ্গে কি রিলেশনশিপ আছে। এই 4টে রিলেশনশিপ দেয়া আছে কেন? কারণ এই 4টে রিলেশনশিপ তোমাদের পরীক্ষায় আসে। এর মধ্যে থেকে WBCS নতুন এই সেকশন সিটাতে হাত দিয়েছে নতুন ভাবে, বুঝতে পেরেছো তো? মানে আগে জিজ্ঞেস করতো না, নতুন এই সেকশন সিটাতে হাত দিয়েছে। এবং একটা জায়গায় মনে হয় ডিপিএসপির সঙ্গে একটা রিলেশনশিপ একবার জিজ্ঞেস করেছে, মানে ফিউচারে জিজ্ঞেস করার চান্স আছে। এবং লাস্ট পার্টটি হচ্ছিল ইম্পর্টেন্ট কেসেস ভার্মা কমিটি। এটা কিন্তু আজ পর্যন্ত WBCS এ প্রশ্ন আসেনি, আমরা রেখেছি কারণ বিকজ এই যে কেসেস ব্যাপারটি দেয়া আছে, এই কেসেস গুলো একটু যদি তোমরা চোখ বুলিয়ে নাও, বা আমরাও একটা দুটো কেস আজকে একটু ডিসকাশনের মধ্যে রাখবো, ক্লিয়ার? এইবার ফ্রম মার্কস পয়েন্ট অফ ভিউ দিস টু আর দি মোস্ট সিগনিফিকেন্ট। সেকশন নাম্বার 1 এবং সেকশন নাম্বার 2 হচ্ছিল সব থেকে বেশি সিগনিফিকেন্ট, যেখান থেকে আমাদের ম্যাক্সিমাম মার্কসটা আসে। সো দিস আর দ্য 4 সেকশনস, 4টে সেকশন, তার মধ্যে দুটো সেকশন যদি পড়ে নাও প্রিলিমসে, প্রিলিমসের জন্য এইটা এবং এইটা হচ্ছিল ইম্পর্টেন্ট। মেইনস যখন দেবে তখন কিন্তু একটু গিয়ে এই পার্টটা পড়ে নিতে হবে। কিন্তু আমাদের প্রস্তুতি তো একটাই, মেইনস প্রিলিমস সব একই প্রস্তুতি, বারবার তো আমরা প্রস্তুতি নেব না। আর যারা একটু মানে ডিফেন্ড করে রাখতে চাও, মানে 100-র মধ্যে 90-এর উপর ওঠাতে চাও, তাদের জন্য এই পার্টটা হচ্ছিল আমাদের হ্যাঁ। সো 4টে সেকশন, লেট আস সি যে কিভাবে প্রশ্নগুলো এসছে সেই পার্টটা আমরা একটুখানি দেখি। হ্যাঁ, প্রশ্নগুলো দেখো খুব ইররেগুলার, প্রিলিমসে প্রচন্ড ইররেগুলার। 2023-এ একবার এসছে, তার আগে কিন্তু কন্টিনিউয়াসলি গ্যাপ, একদম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতো গ্যাপ প্রিলিমসে। আবার একবার এসছে, আবার দেখো কন্টিনিউয়াস গ্যাপ, ঠিক আছে। মানে এবার এসছে মানে সামনের বছর
আপাতত 2024-এর প্রিলিমসে হতে পারে এখান থেকে একটিও প্রশ্ন আসবে না, ঠিক আছে? মানে বলা যায় না, ডব্লিউবিসিএস এর কিন্তু প্রেডিক্টিবিলিটি আছে। একটা একটা জিনিস তোমাদের ডিসকাশন করি, একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে হলো প্রেডিক্টেবিলিটি। হ্যাঁ, মানে কাউকে প্রেডিক্ট করা যায় কিনা। হ্যাঁ, যে ডব্লিউবিসিএস এবং আইএএস এর সম্পর্কে বলা হয় যে পার্টিকুলারলি ইউপিএসসি হচ্ছে হলো ভেরি লো অন প্রেডিক্টেবিলিটি। মানে ইউপিএসসি তে তুমি একটা সেকশন ছেড়ে দিলে, তুমি মনে করলে পরের ওই সেকশনটা আসবে না, জিজ্ঞেস করছে না, হঠাৎ করে ওইখান থেকেই প্রশ্ন তুলে দিল। মানে ধরে নাও 8 বছরের গ্যাপ আছে, তারপরে হঠাৎ করে দেখলে 3টে প্রশ্ন তুলে দিল প্রিলিমস। প্রিলিমস এই 2 থেকে 3টে মানে অনেক ইউপিএসসি। হ্যাঁ, সো প্রেডিক্টেবিলিটি অফ ইউপিএসসি ইজ ভেরি লো। অ্যান্ড ইফ ইউ অ্যানালাইজ দ্য কোশ্চেন পেপার, যেভাবে প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ যাচ্ছে, মানে আমরা যে এইটা ফেলেছি না, এইটা একটা চ্যাপ্টারের ফেলেছি, এটা এরকম আর 15টা চ্যাপ্টারের ইন্ডিয়ান পলিটিক্স যদি পাশে পাশে ফেলো, দেখবে প্রেডিক্টেবিলিটি 4টে থেকে 5টা চ্যাপ্টারের প্রেডিক্টেবিলিটি আছে। বাকি 10টা চ্যাপ্টার কিন্তু প্রেডিক্ট করতে পারবে না যে কোন বছর আসবে কোন বছর আসবে না, ঠিক আছে? সো এরকম বলে, মানে আমি জাস্ট একটা গেস করলাম যে এই বছর নাও আসতে পারে, বিকজ 5 বছর 3 বছরের গ্যাপ দেয় একবার আসলে, সেই হিসাবে বললাম। বাট ইউ হ্যাভ টু রিড দিস চ্যাপ্টার ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ মেইনস এক্সামিনেশন। মেইনস এক্সামিনেশনে দেখো 2020 পর থেকে আমাদের কিন্তু 2 থেকে 3টে প্রশ্ন মিনিমাম থাকছে ফান্ডামেন্টাল ডিউটিস থেকে, ঠিক আছে? তার মানে মেইনসে যে 100 মার্কস থাকবে, তার মধ্যে 2 থেকে 3টে প্রশ্ন মিনিমাম। এবার যদি এরকম 5 নম্বরের একটা মেইনসে ফেলে দিল, তাহলে তো সোনায় সোহাগা, 5% তুমি পেয়ে, ঠিক আছে? সো দিস ওয়াজ দ্য ওভারঅল। একটু আমরা রিল্যাক্স করে নিলাম যে কিভাবে প্রশ্নগুলো আসে। এইবার সাবসেকশন গুলো আমরা দেখে নিয়েছিলাম। সাবসেকশন গুলো ছিল আমাদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সাবসেকশন ছিল এবং 4 নম্বর সাবসেকশন ছিল। এইবার এইগুলোর প্রত্যেকটা টপিকের উপর কিরকম ভাবে, আমি যে এইটা দেখালাম যে এই 2টো প্রশ্ন আসে, এই 2টো প্রশ্ন কোথা থেকে আসে, ঠিক আছে? এই হচ্ছিল তোমাদের ফার্স্ট সাবসেকশনটা। এটা হচ্ছিল প্রথমটা, আমাদের যেটা ইন্ট্রোডাকশন পার্টটা ছিল, ইন্ট্রোডাকশন, এভলিউশন এবং কোর্টস, সুপ্রিম কোর্টের জাজমেন্ট এবং ক্রিটিসিজম অফ ফান্ডামেন্টাল ডিউটিস। এখান থেকে দেখো আমাদের ম্যাক্সিমাম এই ইন্ট্রোডাকশন এবং সিগনিফিকেন্স কোন পার্ট থেকে, পার্ট 4-এ আর্টিকেল 51 এতে শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস ইনক্লুড করা হয়েছে কনস্টিটিউশনে। এবং 1949-এ যখন কনস্টিটিউশন ওয়াজ কমপ্লিটেড ইন রাইটিং, দেয়ার ওয়াজ নো মানে কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল ডিউটিস, ঠিক আছে? এবং এই ফান্ডামেন্টাল ডিউটিস কনসেপ্ট ইজ টেকেন ফ্রম ইউএসএসআর। আমরা দেখেছি যে আমাদের প্রত্যেকটা মানে ফান্ডামেন্টাল ডিউটিস বলো, রাইটস বলো, ডিপিএসপি বলো, প্রিয়াম্বল বলো, ইট হ্যাজ বিন বরোড ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দি ওয়ার্ল্ড, ঠিক আছে? সো আমাদের 7টা প্রশ্ন এইখান থেকে এসছে। এবং দেখো প্রিলিমস 2017 এই মেইনসে একদম গিজগিজ করছে প্রশ্ন। মানে এই একটা পার্ট পড়লেই কিন্তু তোমার 50% কভার আপ হয়ে যায়, মানে 50% না হোক 40% কভার আপ হয়ে যায়, ঠিক আছে? তারপর দেখো 42nd অ্যামেন্ডমেন্ট 1976 দ্বারা এই ফান্ডামেন্টাল ডিউটিস গুলো ঢোকানো হয়েছে। 4টে প্রশ্ন এখন পর্যন্ত সেখান থেকে এসছে, ঠিক আছে? মানে রেগুলার এই 2টো পার্ট থেকে প্রশ্ন আসছে। আর এই 3টে পার্ট থেকে কোনো প্রশ্নই আসেনি। মানে ডব্লিউবিসিএস এর জন্য তোমরা যদি চাও স্কিপ করো, বাট আই উইল নট রেকমেন্ড টু স্কিপ। দেখো এইখানে জাস্ট 2-1টা পার্ট মনে রাখা, 2-1টা হেডার একটুখানি যদি মনে রাখতে পারো বেটার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছিল সেকেন্ড সেকশনটা যাই। সেকেন্ড সেকশনটা হচ্ছিল 11 ফান্ডামেন্টাল ডিউটিস। প্রত্যেকে দেখতে পাচ্ছ তো? মানে একটু ছোট হয়ে গেছে স্লাইডটা, বাট আই হোপ ইট ইজ ভিজিবল। ইয়েস, ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা, দেখো একটু প্রথমে ক্লাসে 10 minutes we discussed that to give you an understanding, a bird's eye view of what is going on in WBCS, সেটা কিন্তু তোমার কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, মানে এইখানে দেখো 11টা ফান্ডামেন্টাল ডিউটিস এর মধ্যে 1, 2, 3, 4, 5, 5টা, আর এদিকে 2টো, 7টা ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু টাচই করেনি। মানে এখান থেকে এইটুকুনি আর এখান থেকে এইটুকুনি এখন পর্যন্ত আসেনি।
মানে লাস্ট 20 বছরে ডব্লিউবিসিএস এর 20-22 বছরে সময় হয়নি এগুলোর থেকে জিজ্ঞেস করা। হ্যাঁ, মানে আর জিজ্ঞেস করবেও কিনা তার গ্যারেন্টি নেই। এবং এই 11টা ফান্ডামেন্টাল ডিউটিজ এর মধ্যে ন্যাশনাল ফ্ল্যাগ এবং অ্যানথেমকে রেসপেক্ট করা, নোবেল আইডিয়াস অফ ফ্রিডম যেগুলো ছিল সেগুলোকে চেরিশ, মানে সেগুলোকে স্মৃতিচারণ এবং সেগুলোর অনুযায়ী আমাদের চলা, সোভারেনিটি, ইউনিটি, ইন্টিগ্রিটি, এরম করে পুরো 11টা এখানে দেয়া আছে। কিন্তু 11টার মাস্টার সামারি থেকেই প্রশ্নগুলো বেশি আসছে। ঠিক আছে, মাস্টার সামারি মানে এই কোন আর্টিকেলে রয়েছে, কটা ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে, ঠিক আছে, প্রোটেক্ট মনুমেন্টস কি আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস মধ্যে পড়ে কিনা, ঠিক আছে, এরকম 8টা প্রশ্ন কিন্তু খালি 11টা ফান্ডামেন্টাল ডিউটিস এর মাস্টারশিপ থেকে এসছে। ভেতরে কিন্তু ঢোকেনি। এই যে 11টা ফান্ডামেন্টাল ডিউটিস এর ভেতরে ঢোকার ব্যাপার আছে, সেই ভেতরে আর ডব্লিউবিসিএস এর সময় হয়নি ঢোকার। ঠিক আছে, মেইনস বলো বলো, তারা এই 11টা ফান্ডামেন্টাল ডিউটিস এর একদম বেসিক পার্টটা থেকে 8টা প্রশ্ন করে কাহিল হয়ে পড়েছে। এবং 2023-এর প্রিলিমসে কিন্তু একটা ভালো প্রশ্ন করেছিল। 23-এর প্রিলিমস পেপারটা একটু বেটার, একটু টাফ হয়েছিল। টাফ বলতে আমি তো টাফ দেখি না, মানে সবাই ওই একদম জল ভাত এমসিকিউ করে গেলে তখন টাফ লাগবে। হ্যাঁ, সো বাকি দেখো এখানে ন্যাশনাল অ্যান্থেম আর এখান থেকে একটা একটা প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে। ঠিক আছে, সো এই যে 2 নম্বর সেকশন আর 1 নম্বর সেকশন দেখলাম, এই দুটো ইজ মোর দ্যান এনাফ। যদি তোমরা একটু কাটছাট করে পড়তে চাও, এই দুটো সেকশন একটু পড়ে গেলেই যথেষ্ট। লাস্ট সেকশনটায় দেখো আমি বললাম যে 2017-তে ফার্স্ট ডব্লিউবিসিএস রিলেশনশিপ অফ ফান্ডামেন্টাল ডিউটিস উইথ ফান্ডামেন্টাল রাইটস, রিটস, ডিপিএসপি, প্রিয়াম্বল এবং ভার্মা কমিটি, এইগুলো নিয়ে একটাই প্রশ্ন জিজ্ঞেস করেছে, রিটস নিয়ে একটা কেস নিয়ে জিজ্ঞেস করেছে, যে কোন কেসে, এবং প্রশ্নটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন ছিল, খুব সুন্দর প্রশ্ন ছিল, কেস বেসিসে প্রশ্নটা ছিল, হেডমাস্টার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস। আমরা দেখবো এখানে আছে 7-8টা কেস দেয়া আছে, তোমরা যদি বলো আমি একটুখানি চর্চা করতে পারি কেসগুলো, অনেকের ইন্টারেস্ট থাকে না। হ্যাঁ, হ্যাঁ, অনেকে, হ্যাঁ, এক্সক্লুশন অফ সিলেবাস, ঠিকই বলেছো, অনেকের ইন্টারেস্ট থাকে না এত পড়া, স্যার একটু কম কম বলুন না পড়তে। হ্যাঁ, ঠিক আছে, দেখো কম তো আমি ঝটপট পড়িয়ে দিতেই পারি, কিন্তু এই পার্টগুলো যদি করো, ওই যে বলেছি শেষের 20% যে পার্টটা, সেটাও কিন্তু তোমরা পারবে। মানে আমি কেন এত ডিটেলসে নোটস গুলো ওদের বানাতে বলি জানো তো, একটাই কারণ, মানে হ্যাঁ, এখনো 15 মিনিট হয়নি, আরো মানে তোমাদের জ্ঞান দেওয়ার জন্য আরো 2 মিনিট বাকি আছে আমার। আচ্ছা, ঠিক আছে, এইবার দেখো মেইনসে তোমাদের তো পেপার 3, 4, মানে 2024-এর কথা বলছি, 25-এর জন্য আমরা ওয়েল গার্ডেড, এথিক্স ফেথিক্স যাই আসুক আমাদের একদম পুরো ওয়েল গার্ডেড। 2024-এর মেইনসের কথা বলছি, পেপার 3, 4, 5, 6, এই তো জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক আর রিজনিং পেপার। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক, রিজনিং পেপার। ঠিক আছে, পেপার 1 আর 2 তো ডেসক্রিপটিভ। ঠিক আছে, 2 তো একদমই চিন্তা নেই, আমাদের ইংলিশটা দেখবে 6 মাসের পর থেকে আমরা ইংলিশটা আরো পিক আপ করে ফেলবো। হ্যাঁ, মানে ডেসক্রিপটিভ ইংলিশটা। আচ্ছা, এই যে 3, 4, 5, 6 আমরা ফার্স্ট অ্যাটেম্প নিচ্ছি, এই 3, 4, 5, 6টা প্রথম 6 মাসে একদম সলিড ভাবে তৈরি করে দাও। হ্যাঁ, এবং হোপফুলি তোমাদের প্রিলিমস এক্সামটা 15ই ডিসেম্বর হবে কিনা আমার জানা নেই। হ্যাঁ, কারণ মানে আমার পিএসসি তে কেউ জানাশোনা নেই, বাট আমি কিভাবে বলছি জানো তো, এই যে পাবলিশাররা আছে না, পাবলিশাররা খবর পায়, ঠিক ভেতরের লোকজন আছে তাদের, এবং বড় বড় ইনস্টিটিউটও খবর পায়, তাদের ভেতরে লোকজন আছে, এবং এর এই পাবলিশারদের কোনো মক টেস্ট পেপার বেরোয়নি, এবং সব থেকে বড় কথা একাডেমিকের মক টেস্ট পেপারটা খুব চলে। হ্যাঁ, যদিও কতখানি এফেক্টিভ সে ব্যাপারে বলছি না, আমি কোশ্চেন নিচ্ছি না, কিন্তু একাডেমিকের মক টেস্টটা সব থেকে বেশি চলে, যে বইটা বেরোয়। হ্যাঁ, সো একাডেমিকের মক টেস্টটা, থ্যাংক ইউ ভাই, একাডেমিকের মক টেস্টটা এখনো বেরোয়নি। ক মাস বাকি আছে বলো তো? 2 মাস বাকি আছে। ঠিক আছে, 2 মাস বাকি আছে। ক্লিয়ার? আচ্ছা, চলো। সো এই জন্য বলছি যে এই 15ই ডিসেম্বরটা যদি শিফট হয়, তাহলে শিফট কিন্তু একটু দেরিতেই হবে, মানে ফেব্রুয়ারি মার্চে হবে, আর যদি হয় তাহলে আমাদের পক্ষে ভালো। হ্যাঁ, যারা অ্যাটলিস্ট মানে সেপ্টেম্বর থেকেও আমাদের সাথে আছো, তাদেরও দেখবে সিলেবাস অনেকটা মানে এগিয়ে।
সো এনিওয়ে আমি যেটা বলছিলাম, এই যে 3, 4, 5, 6, এই 3, 4, 5, 6 পেপার মানে 4টে পেপার, এখানেই 1200-র মধ্যে 800, বাকি এইটার মধ্যে 400 নম্বর কম্পালসারি পেপারস গুলো বলছি, অপশনাল না। এই 800-র মধ্যে আমি তোমাদের পার্সোনাল গ্যারান্টি দিচ্ছি, মানে এগুলো তো ওপেনলি আমি বলতে পারি না, বাট স্টিল বলছি যে আমাদের 90% কিন্তু আমাদের এমসিকিউ সেটসটা দেয়া হচ্ছে, প্লাস ক্যাচওয়ার্ড এমসিকিউ এর যে সেটস গুলো দেয়া হচ্ছে ওগুলোই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং তার বাইরে কিন্তু এই 800 নম্বরের এখানে আসবে না। তুমি যদি এর 80% রেটেও মানে মানে 5%ও ভুলভাল করে আসো, কারণ এই 90%-এর আমরা রিভিশনও দেবো। হ্যাঁ, যখন নেক্সট মেইনসের বেলা আসবে আমরা রিভিশনও দেবো। সেই সেখানে যদি ভুল না করো তাহলে কিন্তু মানে 700 এখানে তোলা তোমাদের পক্ষে কোনো রকম অসুবিধা হবে না, মানে অ্যাটলিস্ট আমি তো ভাবছি যে 650 তোমাদের তোলা কোনো রকম অসুবিধা হবে না এই 800-র মধ্যে। এবং এইটাই কিন্তু তোমাদের ট্রাম্প কার্ড, এই 4টে পেপার হচ্ছিল তোমাদের ট্রাম্প কার্ড। জিএস জিএসটা হচ্ছিল ট্রাম্প কার্ড। আমরা সবাই বাঙালি ছেলে, আমাদের কিন্তু পেপার টুতে একটু অসুবিধা হবেই হবে, আমরা প্রত্যেকে বাঙালি ছেলে, যদিও আমার একটু কম হয়, আমি এতদিন ধরে পড়াচ্ছি বলে, আমার তোমাদের বয়সে আমারও হতো অসুবিধা, ঠিক আছে? আচ্ছা, আরেকটি পার্ট হচ্ছিল অপশনাল ছেড়ে দাও, মানে যাদের যে অপশনাল আছে সেই অপশনালে, না না, আমাদের তো হিস্ট্রি অপশনাল চলে, আবার জানুয়ারিতে ব্যাচটা খুলবে, এখন পুরোনো ব্যাচ শেষ হচ্ছে। হ্যাঁ, আমাদের হিস্ট্রি অপশনালে বছরে দুবারই অ্যাডমিশন হয়, আমাদের সারা বছর ধরে অ্যাডমিশন হয়। সো এনিওয়ে আমি বলছি এই 650 মার্কস কিন্তু কোথাও যাতে না যায়, ঠিক আছে? এই 650 মার্কসটা সিকিওর যদি করতে পারো, আর না করতে পারবে কেন, না না কেন পারবে নাটা কেন? এই 4টে পেপারের তোমার প্রত্যেকটাতে 15টা থেকে 20টা করে অন অ্যান অ্যাভারেজ, হিস্ট্রিটা একটু বেশি আছে, ঠিক আছে? মানে 4টে মানে 8টা পেপার, 8 × 20, তুমি ধরে নাও, তুমি ম্যাক্সিমাম ধরে নাও 200টা টপিক, তুমি ম্যাক্সিমাম ধরে নাও 200 টপিকস, 200 টপিক্সের একটা করে এমসিকিউ আর সাজেস্টেড সেট আছে, প্লাস পরীক্ষার আগে একটা করে রিভিশন সেট দেয়া হবে, মানে আমিই নেব রিভিশন সেটগুলো একদম লেটেস্ট, মানে ওই 10% এক্সট্রার জন্য। তো 200টা পেপারের জন্য 200টা সেট, খালি 200টা সেট যদি মাথায় রাখতে পারো তাহলেই কিন্তু 650 নম্বর একদম ছাকা। 650 আমি কম বলছি, আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি 2024-এর মেইনসে আমার এই 800-র মধ্যে দেখি আমাকে কতখানি ডাব্লিউবিসিএস ঘোরাতে পারে। মানে মুখে বলছি না, আমার সেটগুলো দেখলে যারা এক্সপিরিয়েন্স ব্যাচের ছেলেমেয়েরা আছো তারা বুঝতে পারবে আমাদের সেটগুলো দেখলে। সো আমি বলছি 2024 কিন্তু সোনার চান্স, ইট ইজ এ গোল্ডেন চান্স, এবং আমরা যেভাবে এগোচ্ছি আমরা কিন্তু ক্র্যাক করে যাব। ক্লিয়ার? একদম কারেন্ট অ্যাফেয়ার্সে দেখো, তোমাদের যা মডিউল কোশ্চেন আনসারের একটা মডিউল দেয়া হচ্ছে না, ওই কোশ্চেন আনসারের মডিউলে যে কটা কোশ্চেন আর আনসার আছে তার বাইরে প্রশ্ন হবে না। বেশি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রবলেম হচ্ছিল এত ফ্রি মেটেরিয়াল এবং এত মার্কেটে ঘুরছে না, তোমার মাথাটা জ্যাম হয়ে যাচ্ছে, এটাই প্রবলেম কারেন্ট অ্যাফেয়ার্স এর মেইন প্রবলেমই সেটা। তুমি নিজের মাথাটা জ্যাম করে ফেলছো, আমি বড় বড় বই, ইভেন তোমার এই বইটি খুব ভালো, আমাদের যে ওই জর্জের বইটি বেরোয় না, সেই বইটি কিন্তু খুব ভালো, বইটি খুব ভালো। কারেন্ট অ্যাফেয়ার্স অত ঘাবড়িও না, কারেন্ট অ্যাফেয়ার্স খালি আমরা যে কোশ্চেন আনসার মডিউলটা দিই সেটাই করো, আর কিচ্ছুর দরকার নেই। অ্যাচিভার্স ম্যাগাজিনটা ভালো, অ্যাচিভার্স ম্যাগাজিনটা একটা ফলো করতে পারো, এবং অ্যাচিভার্স ম্যাগাজিনও আমি বলছি যে 60% ওগুলো রেলিভেন্ট নয় ডাব্লিউবিসিএস এর জন্য, তোমাকে রেলিভেন্ট পার্টটা পড়তে হবে। হ্যাঁ, তুমি যদি ওই ফ্রি মেটেরিয়ালে বিভিন্ন সব ইনস্টিটিউটের কারেন্ট অ্যাফেয়ার্স ফ্লোট করছে, এ ওরটা চুরি করছে, ওরটা চুরি করছে, ওরটা চুরি করছে, সবার ফ্লোট করছে। হ্যাঁ, ইংরেজিতে, বাংলায়, এখন আবার নতুন ট্রেন্ড হয়েছে দেখছি, হিন্দিতেও আসছে দেখছি, দু একটা জায়গায় হিন্দিতেও দিচ্ছে। হ্যাঁ, মানে জানি না বেঙ্গলের ছেলেমেয়েরা হিন্দি শিখে গেল,
এনিওয়ে, হ্যাঁ আমি দিয়ে দেবো, কোনো অসুবিধার কিছু নেই। এনিওয়ে লেট আস গো টু দি মেইন ইয়ে, যেটা আমরা করছিলাম, যে এই হচ্ছিল আমাদের সিলেবাস, এই হচ্ছিল পুরো তুমি আজকে যে ক্লাসটা করবে, এই হচ্ছিল এই পার্ট। আমরা এতক্ষণ বোঝাচ্ছিলাম এই চারটে পার্ট, এই চারটে পার্ট আমরা দেখে নিচ্ছি। এইবার ইন্ডিয়ান পলিটিতে আমাদের নোটসে কিছু কিছু মাইন্ড ম্যাপের জায়গা আছে। মানে মাইন্ড ম্যাপ মানে আমরা ওই ক্যাচওয়ার্ডের দুটো তিনটে পাতায় পুরো চ্যাপ্টারটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। ক্যাচওয়ার্ড সিস্টেম যদি কেউ কবজা করতে পারো, তার থেকে বেটার ওয়ে মনে রাখার কিন্তু কিচ্ছু নেই। এই ক্যাচওয়ার্ড সিস্টেমটা কিন্তু একদম ব্রহ্মাস্ত্র। হ্যাঁ, আর একটা পার্ট, যে এই যে মাইন্ড ম্যাপ একটা দেখাচ্ছি, এই ধরে নাও এইটা একটা মাইন্ড ম্যাপ, পুরো চ্যাপ্টারটা একটা পার্টে আমাদের ঢোকান। দেখো এই চ্যাপ্টারটা প্রথম হচ্ছে হলো স্টেট, সিটিজেন, গভর্নমেন্ট, সিটিজেন্স এর রাইটস আছে। দাঁড়াও এক সেকেন্ড, আমি একটুখানি সরু পেন নিয়ে নিই। সিটিজেন্স এর রাইটস আছে, আর সিটিজেন্স এর ডিউটিস আছে। গভর্নমেন্টেরও কিছু ডিউটিস আছে, গভর্নমেন্টের ডিউটিস গুলো ডিপিএসপি তে লিস্টেড, গভর্নমেন্টকে ইনস্ট্রাকশন দেয়া। সিটিজেন্স এর ফান্ডামেন্টাল রাইটস গুলো পার্ট 3 অফ দি কনস্টিটিউশন, আর ডিউটিস গুলো হচ্ছিল ফান্ডামেন্টাল ডিউটিস, প্রথম ইনকর্পোরেটেড বাই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এবং পার্ট 4A অফ দি কনস্টিটিউশনে সেইটি রয়েছে। দেখো এই যে ইন্ট্রোডাকশন স্লাইডটা, এই মাইন্ড ম্যাপে কিন্তু একটা ছোট্ট জায়গার মধ্যে ও বুঝিয়ে দিয়েছে। তোমাকেও কিন্তু এই পুরো চ্যাপ্টারটা করে এই চারটে সেকশন, ছোট ছোট মাইন্ড ম্যাপ তুমি যদি করতে পারো, মানে এই যে ধরে নাও এইটুকুনি সেকশনের একটা ছোট্ট মাইন্ড ম্যাপ, এই তিনটে সেকশন, চারটে সেকশন একটা পাতায় যদি তুমি আনতে পারো, সেইটাই হচ্ছিল টেকনিক। মানে আমার কাজটা কি বলতো, আমার কাজটা তোমাকে পড়ানো নয়, আমার কাজটা হচ্ছে হলো তোমাকে অ্যাওয়্যার করা, কোন কোন জায়গাগুলো তোমাকে পড়তে হবে, কি টেকনিক তোমায় অবলম্বন করতে হবে, তবেই আমি টিচার। হ্যাঁ, সো নেক্সট পার্টটা হচ্ছে হলো, দেখো এই মাইন্ড ম্যাপে দেয়া আছে ফান্ডামেন্টাল ডিউটিস ভার্সেস আদার কনস্টিটিউশনস। ঠিক আছে, ডেমোক্রেটিক কান্ট্রিজে জাপানের কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটি আছে, আমরা ইউএসএসআর এর কনস্টিটিউশন থেকে ইন্সপায়ার হয়ে আমরা নিয়েছি। ঠিক আছে, এবং ফান্ডামেন্টাল ডিউটিস যে ফান্ডামেন্টাল রাইটস এর সঙ্গে ইকুয়াল ইম্পর্টেন্স, সেগুলো সোশ্যালিস্ট প্রিন্সিপালে যে কান্ট্রিগুলো, সোশ্যালিস্ট মানে ইউএসএসআর এর মার্ক্সবাদী, লেনিনবাদী, এরা হচ্ছিল সোশ্যালিস্ট প্রিন্সিপাল কান্ট্রিজ। ঠিক আছে, আমেরিকা হচ্ছিল ক্যাপিটালিস্ট প্রিন্সিপাল কান্ট্রি। ঠিক আছে, সো এই সোশ্যালিস্ট প্রিন্সিপাল কান্ট্রিরই কিন্তু কনসেপ্ট হচ্ছিল ফান্ডামেন্টাল ডিউটিস অফ সিটিজেন্স টুয়ার্ডস দি নেচার। ঠিক আছে, দুটো কমিটি দেখো করা হয়েছে। একটা কমিটি হচ্ছিল শরণ সিং কমিটি 1976, যার বেসিসে এই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা কিন্তু নেওয়া হয়েছিল। ঠিক আছে, এবার আরেকটা কমিটি পরবর্তীকালে 76 এর পরেও, পরবর্তীকালে আমাদের কংগ্রেস গভর্নমেন্ট দেখলো যে এই আমাদের যদিও ফান্ডামেন্টাল ডিউটিস কনস্টিটিউশনে আছে, লোকজন কিন্তু একদম অ্যাওয়্যার নয় যে আমার মৌলিক কর্তব্যটি কি আমার দেশের প্রতি। ঠিক আছে, তো তার জন্য ভার্মা কমিটিকে এমপ্লয় করলো যে ভাই তুমি স্টাডি করো কিভাবে করা যায়। এবং ভার্মা কমিটি কিন্তু সাজেশন, মানে এমনও সাজেশন উঠেছিল যে স্কুলের পাঠ্য বইয়ের কার্যক্রমে এগুলো ঢোকাও এবং এর উপর ট্রেনিং দাও। পাঠ্য বইয়ে তো ঢুকিয়ে দিয়েছে, কিন্তু এর উপর ট্রেনিং তা সত্ত্বেও লোকের মগজে ঢুকছে না। ঠিক আছে, তখন ভার্মা কমিটি বলল যে আমাদের অলরেডি সিআরপিসি আইপিসি তে, আমাদের তো এখন ন্যায় সংহিতা এসে গেছে, সিআরপিসি আইপিসি তে অলরেডি আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস যদি ফুলফিল না করি, তার পানিশমেন্টের পার্ট গুলো কিন্তু ভার্মা কমিটি হাইলাইট করে ভার্মা কমিটি রিটায়ার করবে। মানে এর কোনো অস্তিত্ব, ইউটিলিটি আমরা পেলাম না। আমরা ইউটিলিটি পেয়েছিলাম শরণ সিং কমিটির। বাট তুমি যদি নিজেকেও জিজ্ঞেস করো যে তুমি কি জানো তোমার 11টি মৌলিক কর্তব্য কি আমাদের সংবিধান বা আমাদের দেশের প্রতি, না, আমি নিজেও জানতাম না, আমি চ্যাপ্টারটা পড়ে জেনেছি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে হলো দেখো ফান্ডামেন্টাল ডিউটিস, যে 11টা ডিউটিস আছে এখানে এই পার্টটায় দেয়া আছে। ডিফেন্ড দি কান্ট্রি, যখন দরকার পড়বে তোমাকে যুদ্ধে যেতে হবে। ঠিক আছে, সোভারেনিটি, ইউনিটি, ইন্টিগ্রিটি বজায় রাখার জন্য।
ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি তুমি বজায় রাখবে, হারমোনি ব্রাদারহুড বজায় রাখবে, ঠিক আছে। ফ্রিডম স্ট্রাগলের সময় যে বলিদান দেওয়া হয়েছে, যে উদ্দেশ্য নিয়ে আমাদের ফ্রিডমটা স্ট্রাগলটা হয়েছে, সেই উদ্দেশ্যটা ফুলফিল করার জন্য তুমি সবসময় কাজ করবে। কিন্তু আমরা কি আশপাশে দেখতে পাচ্ছি যে ফ্রিডম স্ট্রাগলের আইডিয়ালস নিয়ে হচ্ছে চারিদিকে দাঙ্গাবাজি, তোলাবাজি, মানে সোসাইটিটা একেবারে করাপ্টেড হয়ে গেছে। এইখানে কিন্তু আমরা অনেকটা ফল করে গেছি। আইডিয়ালস অফ ফ্রিডম স্ট্রাগলের বাংলা থেকে দেখো কত লোক বলিদান দিয়েছে বলো। সেই বলিদানের কিন্তু আজ কোনো রিটার্ন নেই। আজকে সোসাইটিতে আমরাই, উই আর পার্ট অফ দিস সিস্টেম, আমরাই খারাপ করেছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে হলো আমাদের যে রিচ হেরিটেজ আছে সেইটাকে বজায় রাখতে হবে, সেটাকে প্রিজার্ভ করতে হবে, এবং এনভায়রনমেন্ট প্রোটেক্ট করতে হবে, পাবলিক প্রপার্টি প্রোটেক্ট করতে হবে। এই তিনটে হচ্ছে হলো প্রোটেক্ট করতে হবে, ঠিক আছে। তাই জন্য এই তিনটেকে একটা গ্রুপ করেছে। ন্যাশনাল ফ্ল্যাগ এবং ন্যাশনাল অ্যান্থেমের প্রতি রেসপেক্ট রাখতে হবে, অশ্রদ্ধা করলে চলবে না। এই জন্য মোদী সরকার হঠাৎ করে ওই সিনেমা হলে উঠে দাঁড়াতে হবে মাঝখানে করেছিল, সুপ্রিম কোর্ট সেটাকে স্ট্রাক ডাউন করেছে, ঠিক আছে। আচ্ছা, অনেক কিছুই বলার থাকে, এই ছোট সময়ে বলা যায় না। সাইন্টিফিক টেম্পার, প্রত্যেকের মধ্যে ইনকুইজিটিভনেস আনতে হবে, এবং কেন হলো কি হলো সাইন্টিফিক টেম্পারটা প্রত্যেকের মধ্যে যাতে থাকে। পেটে খাওয়ার নেই কিন্তু মাথায় সাইন্টিফিক টেম্পার থাকতে হবে তোমার। আচ্ছা, চাইল্ড এডুকেশন, এটা কিন্তু নতুন করে ঢোকানো হয়েছে, যে তোমার চাইল্ড যতক্ষণ না অ্যাডাল্ট হচ্ছে, মানে 14 বছরের পেরোচ্ছে, 6 বছর এবং 14 বছর দুটো বেঞ্চমার্ক আছে, সেই পর্যন্ত কিন্তু তাকে পর্যাপ্ত অপরচুনিটি দিতে হবে পড়াশোনা করা, ঠিক আছে। দিস ইজ চাইল্ড এডুকেশন ইজ অলসো এ পার্ট অফ ডিপিএসপি, যার জন্য আমাদের মিড ডে মিল, ইভেন স্টেট ইজ অলসো ট্রাইং হার্ড, ঠিক আছে। এবং এক্সিলেন্স ইন অল স্পেয়ার্স, সেইগুলো তোমাদের আমাদের ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে বলা আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, এই ফান্ডামেন্টাল ডিউটি কিন্তু নন জাস্টিসিয়েবল, মানে আমি ধরো কোনো ফান্ডামেন্টাল ডিউটি করলাম না, রাখতে সক্ষম হলাম না, আমাকে কিন্তু তুমি আমার এগেনস্টে কেস করতে পারবে না স্টেট, বা আমাকে জেলে পুরে দিতে পারবে না। ইট ইজ নন জাস্টিসিয়েবল, ঠিক আছে। কিন্তু এসসি কিন্তু সুপ্রিম কোর্ট ক্যান ইউজ দিস ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাজ এ গাইডলাইন টু গিভ জাজমেন্টস ইন কেসেস, ক্লিয়ার। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে হলো যে এখানে ওখানে আর কিছু পড়ার দরকার নেই। এই যে হেল্প টু কোর্টস, ফান্ডামেন্টাল ডিউটি সিগনিফিকেন্স কি, এটা একটা হেল্প টু কোর্ট হয়, আমাদেরকে রিমাইন্ডার দেয় যে ভাই তোমার একটি মৌলিক কর্তব্য আছে দেশের প্রতি, আমরাও হ্যাঁ হ্যাঁ করে ঠিক আছে মৌলিক কর্তব্য আছে। ওয়ার্নিং, এই যে ন্যাশনাল ইউনিটি, ইন্টিগ্রিটি এন্ড সোভার্নিটি আমাদের বজায় রাখতে হবে, এটা কিন্তু অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস করার এগেইনস্টে 5বার আমাদের ভাবা উচিত, ঠিক আছে। এবং আমরা প্রত্যেকে ইন্সপিরেশন নেওয়া উচিত যে ন্যাশনাল এই 11টা জিনিস যদি আমি করি তাহলে ন্যাশনাল গোলস আমরা আরো বেশি করে অ্যাচিভ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছিল ক্রিটিসিজম কি ফান্ডামেন্টাল ডিউটিজের, যে এটি রাখার মতলবটা কি। এই 11টি ফান্ডামেন্টাল ডিউটি যদি আমি পূরণ না করি তাহলে তো আমার কোনো পানিশমেন্ট হচ্ছে না, পানিশমেন্ট না হলে কেউ পূরণ করবে কেউ পূরণ করবে না, ইট ইজ অপশনাল, ঠিক আছে। ভেগনেস, কিছু কিছু কথা আছে এই ফান্ডামেন্টাল ডিউটিস এর মধ্যে, যেমন তোমার সাইন্টিফিক টেম্পার, এটা যদি একজন রিক্সা চালক বা একজন ক্ষেত মজুরকে তুমি বলো বলো যে ভাই তোমার সাইন্টিফিক টেম্পারটা ডেভেলপ করো, তার কিন্তু বোধগম্য হবে না। কম্পোজিট কালচার, এই কথাগুলোর বোধগম্য হওয়াটা আম জনতার পক্ষে খুব মুশকিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হলো যে এই আননেসেসারি, নট এক্সাস্টিভ, এগুলো অত না, এই নন জাস্টিসিয়েবল এবং ভেগনেস, এই দুটোই হচ্ছে হলো মেইন ক্রিটিসিজম। এইবার ফান্ডামেন্টাল রাইটস ভার্সেস ফান্ডামেন্টাল ডিউটিস। প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটের সাথে একটি কোরেসপন্ডিং ডিউটি আমাদের ম্যাচ করা আছে, আমরা যে ম্যাচ করেছি একটা টেবুলার আকারে আমরা পরে দেখে নেব। এই প্রত্যেকটা রাইটস ইজ কোরিলেটেড উইথ ডিউটিস অ্যান্ড ভাইস ভার্সা, সেইটুকুনি বলা আছে। তাহলে দেখো একটা সিঙ্গেল শিটে কি সুন্দর একটা চ্যাপ্টারের জিসটাকে ধরিয়ে দিয়েছে। এই মাইন্ড ম্যাপ গুলো নিজেরা হাতে ডায়াগ্রাম করে তৈরি করবে। চ্যাপ্টারটা পড়া হয়ে গেল, 1 ঘন্টা সময় নেবে, 1 ঘন্টা সময় নিয়ে এই ডায়াগ্রামেটিক বড় ডায়াগ্রাম হোক, 2 পাতার ডায়াগ্রাম হোক, একটা তৈরি করবে, ভুল ভাল যা কিছু পারো তৈরি করো।
এই প্র্যাকটিসগুলো না তোমার মাথায় গেঁথে যাবে, তুমি কখনো ভুলবে না। নেক্সট পার্ট, লেট আস গো এবার টু আসল পড়াশুনো। প্রথম 30 মিনিট এইসব করতে করতেই আমাদের বেরিয়ে গেল হোয়াট আর ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস ইজ এ সেট অফ ডিউটিস প্রেসক্রাইব ফর সিটিজেন্স অফ এ পার্টিকুলার নেশন। যেখানে আমরা থাকি আমাদের রাষ্ট্রের প্রতি কিছু অব্লিগেশনস আছে, কিছু কর্তব্য আছে, সেইগুলোকে আমরা ফান্ডামেন্টাল ডিউটিস বলি। দুটো পার্ট, ডিপিএসপি স্টেটকে ইনস্ট্রাক্ট করে যে তোমার কিছু ফান্ডামেন্টাল ডিউটিস আছে। কে ইনস্ট্রাক্ট করে? ডিপিএসপি ইনস্ট্রাক্ট করে। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইনস্ট্রাক্ট করে কাকে? স্টেট। আর সিটিজেনকে কে ইনস্ট্রাক্ট করে? যে তোমার ভাই কিছু মৌলিক কর্তব্য আছে দেশের প্রতি, সিটিজেন্সকে ইনস্ট্রাক্ট করে হচ্ছিল ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক আছে, কোন আর্টিকেল কোন পার্টে রয়েছে এইটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর্টিকেল 51A পার্ট 4A। এবং এটি কিন্তু প্রথমে ছিল না, যখন কনস্টিটিউশন 1949-এ কমপ্লিট হয়েছে লেখা, তখন কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি বলে কিছু না, তখন সবে স্বাধীন হয়েছে, আর ডিউটি কিসে? ঠিক আছে, কিন্তু সেটি 1976 সালে আমাদের 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা এই 10টা ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু তখন ইনক্লুডেড হয়। ঠিক আছে, তখন কিন্তু একটি ফান্ডামেন্টাল ডিউটি পরে ইনক্লুডেড হয়েছে, যেটা আমাদের মাইন্ড ম্যাপে দেখে নিয়েছিলাম। মাইন্ড ম্যাপে দেখো, একটি ফান্ডামেন্টাল ডিউটি পরে ইনক্লুডেড হয়েছে, এই যে বলা আছে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কোনটা? চাইল্ড এডুকেশন। এইটা আমাদের পরে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু আমাদের এটি ঢোকানো হয়েছে। তার মানে এই 10টা আর একটা 11টা আমাদের টোটাল ফান্ডামেন্টাল ডিউটি। 1976-এ মানে আমাদের 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যবে হয়েছে, এটাকে কিন্তু আমরা মিনি কনস্টিটিউশনও বলি। এতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে না 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, এটাকে অনেক সময় মিনি কনস্টিটিউশনও বলা হয়। এবার সেই সময় এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা কোন কমিটির ভিত্তিতে হয়েছিল? শরণ সিং কমিটি, 1976। ঠিক আছে, ইমিডিয়েটলি আফটার ডিউরিং দ্য টাইম অফ এমার্জেন্সি। ইন্দিরা গান্ধী যখন 75 থেকে 77 এমার্জেন্সি ডিক্লেয়ার করলো, তখন ইন্দিরা গান্ধী বলল যে আমাদের সিটিজেনের কিছু কর্তব্য আছে দেশের প্রতি। শরণ সিং কমিটিকে দিয়ে করিয়ে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা এই ইয়েগুলো আনে। ইউএসএসআর থেকে আমরা অনুপ্রাণিত হয়ে করেছি। কি করেছি? ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের কনস্টিটিউশনে ইনভাইট করেছি। নন জাস্টিসিয়েবল, এর জন্য কিন্তু তোমরা কোর্টে যেতে পারবে না। স্টেট ক্যানট ড্র্যাগ দ্য সিটিজেন টু কোর্ট ফর নন অব্লিগেশন অফ দিস ফান্ডামেন্টাল ডিউটিস। এবং আমরা কিন্তু দ্বিতীয় কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড who used to have a fundamental duty list enshrined in the constitution. The first country in the world to have a fundamental duty was Japan. এই 11টা ফান্ডামেন্টাল ডিউটি যে আমাদের আছে, 11টার মধ্যে 6টা হচ্ছিল পজিটিভ ডিউটিস বলি, আর 5টা নেগেটিভ ডিউটিস। আমরা দেখে নেব যে 11টার মধ্যে 6টা কোনটা পজিটিভ আর 5টা কোনটা নেগেটিভ, যখন 11টা ফান্ডামেন্টাল ডিউটিস আমরা দেখব। গ্লোবাল পার্সপেক্টিভস কিচ্ছু পড়ার দরকার নেই, খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। আর একটা জিনিস, মানে WBCS তো স্বপ্নেও মনে হয় না জিজ্ঞেস করবে, বাট বলে রাখছি, ফান্ডামেন্টাল ডিউটিস ইজ নট অ্যাপ্লিকেবল টু ফরেনার্স, ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল টু সিটিজেন্স অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট হচ্ছিল ফিচার্স। তো নন জাস্টিফিয়েবল ফিচার্সটা খালি মাথায় রাখবে, এবং তারপরে যে সিটিজেন্স অনলি, হ্যাঁ WBCS একবার জিজ্ঞেস করেছে যে সিটিজেন্স অনলি অ্যাপ্লিকেবল, এইটা কিন্তু এই দুটো পয়েন্ট কিন্তু খালি মাথায় রাখবে। নেক্সট হচ্ছে হলো অ্যাবসলিউট আর রিলেটিভ ডিউটিস। ঠিক আছে, অস্টিন বলে একজন সোশিওলজিস্ট এবং ফিলোসফার, তিনি কিন্তু, হ্যাঁ হ্যাঁ, তাদেরকে পলিটিশিয়ান বলে না, পলিটিক্যাল থিওরিস্টদের আমরা পলিটিক্যাল থিওরিস্ট বলি অথবা ফিলোসফার্স বলি। ঠিক আছে, তারাই পলিটিক্যাল থিওরি এবং ইয়ে দেয়, পলিটিশিয়ানরা দেয় না। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে অস্টিন কি একজন পলিটিশিয়ান ছিল? না, পলিটিশিয়ান নয়। আচ্ছা, অস্টিন কি বলেছে যে এই যে ফান্ডামেন্টাল রাইট আছে আর ফান্ডামেন্টাল ডিউটিস আছে, কিছু কিছু ফান্ডামেন্টাল রাইট আর ডিউটি জাস্ট অপোজিট।
ফান্ডামেন্টাল রাইট আর ডিউটি জাস্ট অপোজিট, মানে এদের মধ্যে রিলেশন রয়েছে। আর কিছু কিছু ফান্ডামেন্টাল ডিউটি ইজ নট রিলেটেড টু ফান্ডামেন্টাল রাইটস। এই যে যেগুলো নট রিলেটেড টু ফান্ডামেন্টাল রাইটস, এগুলো হচ্ছে হলো অ্যাবসলিউট ডিউটিস বলি আমরা। আর এগুলো হচ্ছে হলো রিলেটিভ ডিউটিস, যেহেতু ইট ইজ রিলেটেড টু ফান্ডামেন্টাল রাইটস। নেক্সট হচ্ছে হলো এভলিউশন। এভলিউশনের মধ্যে দেখো হাজার হাজার জিনিস আছে, এগুলো মাথায় রাখার কোনো দরকার নেই ডাব্লিউবিসিএস এর জন্য। খালি সর্দার শরণ সিং কমিটি, ইন্দিরা গান্ধী 1976, এই তিনটে মনে রাখলেই হবে। আরেকটু যদি ডিপে ঢুকতে চাও, সেটা হচ্ছে হলো ইন্দিরা গান্ধী 4 জনের একটি কমিটি করেছিল স্টাডি করার জন্য। তার মধ্যে সিদ্ধার্থ শঙ্কর রে, যিনি আমাদের চিফ মিনিস্টার ছিলেন, তিনিও কিন্তু ভদ্রলোক সেই কমিটির মধ্যে ছিলেন। ঠিক আছে? আচ্ছা, এবার এই 3 জন মেইন অ্যালং উইথ মেইন মেম্বার ছিল। এই তিনটেকে হাইলাইট করা কেন? এই তিনটের নামই পরীক্ষায় ম্যাক্সিমাম আসে, অন্য অন্য স্টেটের পরীক্ষায় এই তিনটেই আসে। ঠিক আছে? আচ্ছা, এবার এরা প্রথমে 8টা ফান্ডামেন্টাল ডিউটিস দেয়। এরা বলে যে নন কমপ্লায়েন্স হলে পানিশ করতে হবে। এর রেকমেন্ডেশন অনেকগুলো ছিল, কিন্তু সব রেকমেন্ডেশন গুলো কিন্তু নেওয়া হয়নি। ঠিক আছে? ইভেন এ বলেছিল যে ট্যাক্স পেমেন্ট না করলে সেটা ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল ডিউটিস হিসেবে ক্লাসিফাই করা হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে হলো ওনার রেকমেন্ডেশনের পর আমরা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনি, এবং এটি 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা হচ্ছে হলো আর্টিকেল 51, ওয়ান আর্টিকেল, 10টা ফান্ডামেন্টাল ডিউটিস 1976। ঠিক আছে, মনে থাকবে 42nd রিলেটেড ডেটাগুলো আর্টিকেল 51 10টা ফান্ডামেন্টাল ডিউটিস হচ্ছিল 1976। কোন কমিটির রেকমেন্ডেশনে? সর্দার শরণ সিং কমিটি। এভলিউশন অফ ফান্ডামেন্টাল ডিউটিস কিভাবে হয়েছিল? 2000, দেখো আরো কিছু কমিটি হয়েছিল, এই কমিটিগুলো জন্মে জিজ্ঞেস করে না। হ্যাঁ, তোমরা নিজেরা পড়ে নিতে পারো কমিটিগুলো, এটা কিন্তু আমার মনে হয় আপাতত স্কিপ করা উচিত। ওকে, নেক্সট হচ্ছে হলো এই 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হচ্ছে হলো 6 and 14 ইয়ার্স অফ এজ এর মধ্যে বাচ্চাদেরকে টু প্রোভাইড অপরচুনিটিস ফর এডুকেশন, চাইল্ড এডুকেশন, একদম 6 বছর অবধি, 6 বছর থেকে নিয়ে 14 বছর অবধি তোমার চাইল্ডকে এডুকেশনাল অপরচুনিটি কিন্তু তোমাকে দিতে হবে। এটা হচ্ছিল তোমার মৌলিক দায়িত্ব। সিগনিফিকেন্স গুলো তোমরা দেখে নিও, আমি আর এগুলোর মধ্যে হাজালাম না বেশি। খালি এইডস জুডিশিয়ারি, এটা জুডিশিয়াল রুলিং এর জন্য বিভিন্ন রকম জুডিশিয়ারি যে মানে অনেক সময় টেনে আনে যে এই ফান্ডামেন্টাল ডিউটিস গুলো, এখানে এতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস আছে, জাজমেন্টের সময় সেগুলোর রেফারেন্স কিন্তু জুডিশিয়ারি নেয়। প্রশ্নপত্রগুলো, 1 নম্বর প্রশ্ন, ভেরি গুড। চল, তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছিল, আমরা প্রত্যেকেই জানি যে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটার দ্বারা হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, ফান্ডামেন্টাল ডিউটিস গুলি কোন সালে কনস্টিটিউশনে ঢোকানো হয়? খুব সুন্দর, 1976 সালে। 3 নম্বর প্রশ্ন, নট ইনক্লুডেড, 1949, 29 নভেম্বর 1949 যখন সংবিধান লেখা সম্পূর্ণ হয়, তখন আমাদের কোন পার্টি তার মধ্যে ছিল না? ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু তখন তার মধ্যে ছিল না। পরবর্তী, আর্টিকেল 51A ইজ কনফাইন্ড টু, আর্টিকেল 51A ইজ কনফাইন্ড টু, কনফাইন্ড মানে হচ্ছিল কার জন্য অ্যাপ্লিকেবল? সিটিজেন্স অফ ইন্ডিয়া। ভেরি গুড, ভেরি গুড, পারছো তো। 5 নম্বর, মেইনস 17, মেইনস 20, মেইনস 21, মেইনস 22, কটা ফান্ডামেন্টাল ডিউটিস আছে? 4 বছর পর পর মেইনসে এসছে। মেইনস 20, 21, 22, মানে চিন্তা করছো ডাব্লিউবিসিএস আর খুঁজে পাচ্ছে না, প্রশ্ন খুঁজে পাচ্ছে না। 11টা ফান্ডামেন্টাল ডিউটিস, এর পরেও কি তুমি বলবে ডাব্লিউবিসিএস ক্লিয়ার হচ্ছে না? তাই না? আচ্ছা, 6 নম্বর প্রশ্ন,
কোন দেশ থেকে ফান্ডামেন্টাল ডিউটি অ্যাডপ্ট করা হয়? কোন দেশ থেকে ফান্ডামেন্টাল ডিউটি? অপশন না দিলেও তো পারছিল, অপশন দেওয়ার আগেই বলে দিচ্ছে ইউএসএসআর। 7 নম্বর প্রশ্ন, কোন পার্ট কোন আর্টিকেল? কোন, ভেরি গুড ভেরি গুড, কোন পার্ট কোন আর্টিকেল? ভেরি গুড, খুব সুন্দর। ডি, পার্ট 4A আর্টিকেল 51A, পার্ট 4A আর্টিকেল 51A, ঠিক আছে। আচ্ছা, তারপরে পরবর্তী 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ইনকর্পোরেশন কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা হয়? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা হয়, ঠিক আছে। তার পরবর্তী আরেকটি অ্যাক্ট কোনটা? 42nd-এর পরে পরবর্তী অ্যাক্ট কোনটা যার দ্বারা আরেকটি 86, একটি এক্সেলেন্ট 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কোনটি ইনক্লুডেড হয়? এডুকেশন, চাইল্ড এডুকেশন, চাইল্ড এডুকেশন, খালি এডুকেশন নয়, ঠিক আছে। ভেরি গুড, খুব সুন্দর, এই তো পারছো, পারবে না কেন? আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, মেইনস 2020 আর মেনশনড ইন। ফান্ডামেন্টাল ডিউটি বলেছে, ডিউটি বলেছে, ডিউটিটা কোন ইয়েতে মেনশন করা আছে? পার্ট 4A তে, একটু আগে পড়লাম না, পার্ট 4A অফ দি কনস্টিটিউশন, ঠিক আছে। শিডিউল নয়, শিডিউল নয় কিন্তু, এখানে শিডিউল আর পার্টের মধ্যে গুলিয়ে ফেলো না, পার্ট 4A অফ দি কনস্টিটিউশন, ঠিক আছে। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, কোন কমিটি সাজেস্ট করেছিল? কোন কমিটি সাজেস্ট করেছিল? শরণ সিং কমিটি। তাহলে এইটা দেখো মেইনস 2023-এও এসছে, এই 10 নম্বর প্রশ্নটি মেইনস 2023-এও এসছে, এই যে আগস্টে হয়ে গেল, ঠিক আছে। তাহলে পারবে তো, এগুলো তো খুবই সোজা প্রশ্ন। আচ্ছা, আচ্ছা, ইউপিএসসির 12 নম্বর প্রশ্ন, ইউপিএসসি 2011, প্রশ্নটি করো তো, কোনটি একটি ফান্ডামেন্টাল ডিউটি নয়? কোনটি একটি ফান্ডামেন্টাল ডিউটি নয়? ভোট, ভোট, তোমার ভোট দেওয়াটা একটা ফান্ডামেন্টাল কর্তব্য নয়, বাকিগুলো সবকটাই ফান্ডামেন্টাল কর্তব্য, ঠিক আছে। আচ্ছা, 13 নম্বরটা করো, আইএস, ইউপিএসসি মানে আইএস, আইএস প্রিলিমস, কোনটা সঠিক? 1 নম্বর এবং 2 নম্বরের মধ্যে কোনটা সঠিক? ভেরি গুড ভেরি গুড, বলছে একটা লেজিসলেটিভ প্রসেস আছে টু এনফোর্স, কিন্তু ইট ইজ নট জাস্টিসিয়েবল, দে আর কোরিলেটিভ টু লিগাল ডিউটিস, নো, তার মানে নেদার ওয়ান নট টু। তাহলে ইউপিএসসির প্রশ্নগুলোও তো পারছো, তাই না? আচ্ছা, চলো, তার মানে আমরা অনেকখানি ফার্স্ট, আমরা বলেছিলাম প্রথম মডিউল আর সেকেন্ড মডিউলটা ইম্পর্টেন্ট বেশি, সেই দুটো একটু বেশি করে করব, তারপরে দু একটা কেস ডিসকাশন করে ছেড়ে দেবো, হ্যাঁ, বাকিটা নিজেরা দেখে নিও। আচ্ছা, এসসি ভিউজ অন, ওগুলো এগুলো আর পড়াচ্ছি না, যেগুলো আমি স্ক্রিপ্ট করে যাচ্ছি সেগুলো অলরেডি আমরা ওই ইয়েতে পড়ে নিয়েছি, এবার আমরা 11টা ডিউটিস সম্পর্কে একটু জেনে নিই। দেখো, এই যে পার্টটা আছে, এই যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছিল মনে রাখার পার্ট, কিভাবে মনে রাখবে। প্রথম ডিউটিটা কি? আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ আর ন্যাশনাল অ্যানথেমটাকে, আমাদের কনস্টিটিউশন, ন্যাশনাল ফ্ল্যাগ এবং ন্যাশনাল অ্যানথেমটাকে আমাদের রেসপেক্ট করা এবং সেটা মেনে চলা। দ্বিতীয় ডিউটিটি কি? আমাদের ফ্রিডম স্ট্রাগলের যে আইডিয়ালস গুলো ছিল সেগুলো চেরিশ করা, কিংবা সেগুলোকে আমাদের সেই আইডিয়ালস গুলো সামনে রেখে কিন্তু দেশ চালানো বা আমাদের কর্তব্য করা। ইন্টিগ্রিটি, ইউনিটি অ্যান্ড সোভার্নিটি অফ দি নেশন আপহোল্ড এবং প্রোটেক্ট করা। কি কি করা? আপহোল্ড এবং প্রোটেক্ট করা। এবং এখানে দেখো কিছু কিছু জায়গায় প্লাস প্লাস আছে, মানে এইগুলো হচ্ছিল পজিটিভ ডিউটিস, মানে আমরা ফ্রিডম, এইটা হচ্ছিল নেগেটিভ ডিউটিস, মানে আমাকে মেনে চলতে হবে, ঠিক আছে। কিন্তু এইটা হচ্ছিল পজিটিভ ডিউটি, মানে আমাকে চেরিশ করতে হবে, এটা করতে হবে, কোনো কিছু মানে মেনে, বা কোনো বাধা নেই আমার। আপহোল্ড প্রোটেক্ট যখনই হচ্ছে, এটা আমায় মেনে চলতে হবে, এটা নেগেটিভ ডিউটি, এটা মেনে না চললে বিপদ, ঠিক আছে। আচ্ছা, ডিফেন্ড ন্যাশনাল সার্ভিস, এটা কিন্তু পজিটিভ। হারমোনি ব্রাদারহুড, এটাকে বলে নেগেটিভ, মানে রিনাউন্স প্র্যাকটিসেস,
ঠিক আছে, এমন কোনো কাজ করব না যাতে আমার ব্রাদারহুড আর উমেনদের অপমান হয়। ঠিক আছে, আরজি করের ঘটনার পর আমরা সবাই এইটার ব্যাপারে ওয়াকিবহাল থাকতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছিল কালচার এবং হেরিটেজটাকে প্রিজার্ভ করা এবং সেটার ভ্যালু দেওয়া। এটা হচ্ছিল পজিটিভ ডিউটি। ঠিক আছে, মানে কোনো কিছু থেকে বিরত থাকা যদি হয় তাহলে সেটা নেগেটিভ ডিউটি। নেক্সট হচ্ছিল এনভায়রনমেন্টটাকে প্রোটেক্ট করতে হবে আর ইমপ্রুভ করতে হবে। এটা তো কোনো কিছু থেকে বিরত বলছে না, তাই তো? আচ্ছা, নেক্সট হচ্ছিল সাইন্টিফিক টেম্পার ডেভেলপ করতে হবে, এটাও পজিটিভ ডিউটি। সেফগার্ড পাবলিক প্রপার্টি, অ্যাবজিওর ভায়োলেন্স, মানে ভায়োলেন্স থেকে বিরত থাকা, এইটা কোনো কিছু থেকে বিরত থাকা হলেই কিন্তু সেটা নেগেটিভ ডিউটি। এক্সিলেন্সের প্রতি জোর দেওয়া, চাইল্ড ওয়ার্ডকে এডুকেশন দেয়া। ঠিক আছে, এই যে 11টা ডিউটি, এইগুলো কিন্তু আমাদের নাগরিক দায়িত্ব। ঠিক আছে, এগুলো হচ্ছিল সিভিক ডিউটি, এগুলো কিন্তু মোরাল ডিউটি না। মোরাল ডিউটি মানে নৈতিক দায়িত্ব, আর এইগুলো হচ্ছিল কিন্তু আমাদের নাগরিক দায়িত্ব। আর্টিকেল 51 এর মধ্যে আছে কটা ডিউটি? 11টা ডিউটি। 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা আমাদের এই 11 নম্বর ডিউটিটি অ্যাড করা হয়েছিল। ক্লিয়ার? এই তুমি সামারি পড়ে নিলে। এইবার দেখো, এইখানে খুব ইন্টারেস্টিং একটি টেবিল দেওয়া আছে, এই টেবিলটি আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। দেখতে পাচ্ছ তো প্রত্যেকে? আমি একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, প্রথম যে ডিউটিগুলো 11টা ডিউটি আছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর করে ডিউটিগুলো দেয়া আছে। একদম নিচ অব্দি 11 নম্বর ডিউটি অব্দি দেয়া আছে। এবং এই ফান্ডামেন্টাল ডিউটিটা কি ডিটেইল একটু বলা আছে। এর আগেও আমরা বলেছিলাম, একই জিনিস পড়েছি। ইন্টারেস্টিং পার্ট হচ্ছিল যে কেসগুলো, যে কেসগুলো এইখানে অ্যাপ্লিকেবল, সেই কেসগুলো কিন্তু এখানে দেয়া আছে। যেমন প্রথমটা হচ্ছিল ন্যাশনাল ফ্ল্যাগ এবং অ্যানথেম এবং কনস্টিটিউশন, এই তিনটে জিনিসকে আমাকে রেসপেক্ট করতে হবে এবং মেনে চলতে হবে, কনস্টিটিউশনটাকে মেনে চলতে হবে। ঠিক আছে, এবং এইটা রিলেটেড কেস যেটা রয়েছে সেটা হচ্ছে হলো বিজু এনামুয়েল ভার্সেস স্টেট অফ কেরালা কেস 1986। এই কেসটা দেয়া হয়েছে কেন? কারণ এই কেসটা ইউপিএসসি ফিউএসসি তে সব প্রত্যেকবার এই কেসের রেফারেন্সই প্রশ্নপত্রগুলো আসে। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে যে যখনই ন্যাশনাল অ্যানথেমটা প্লে হবে তাহলে অডিয়েন্স শ্যাল স্ট্যান্ড টু অ্যাটেনশন, উঠে দাঁড়াতে হবে। আমরা এই কেসটা পরবর্তীকালে, এখানে কেসগুলো এনলিস্ট করা আছে, তখন কিন্তু আমরা পড়ে নেব। ঠিক আছে, তার মানে আমাদের এই রকম স্লাইডার্স গুলো যদি তোমরা কি করবে জানো তো, তোমরা সাইন্টিফিক্যালি ট্রাই টু ট্রান্সফার এই যে পুরো একটা চ্যাপ্টারকে 2 পাতার মধ্যে সিম্বল, ম্যাথামেটিক্যাল সিম্বল, রিলেশনশিপ ছোট ছোট করে, মানে 1 পাতার মধ্যে ধরানোর চেষ্টা করবে। মানে দ্যাট ইজ দ্য কি টু রিমেম্বার। ঠিক আছে, আচ্ছা, এইবার এইখানে একটা লিস্ট দেয়া আছে। মানে আমাদের ব্যাক এন্ড থেকে কি করেছে, বিভিন্ন রকম এক্সামে ওই যে অপশন গুলো দেয় না, যে কোনটা ফান্ডামেন্টাল ডিউটি না, এখানে দেখো পেইং ইনকাম ট্যাক্স ইজ এ ফান্ডামেন্টাল ডিউটি কিনা। ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, তোমাদের একজন বলছে তাদের স্কুলে শেখানো হতো, ভেরি গুড। আচ্ছা, রেসপেক্ট টু আওয়ার পেরেন্টস অ্যান্ড টিচার আমাদের ফান্ডামেন্টাল ডিউটি কিনা, এগুলো কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি নয়। ঠিক আছে, রেন্ডার মিলিটারি সার্ভিস, এটা কিন্তু আমাদের লেখা আছে ডিফেন্ড দি নেশন, কিন্তু মিলিটারি সার্ভিস কম্পালসারি আমাদের করতে হবে সেটা কোনো লেখা নেই। ঠিক আছে, আচ্ছা, ওবে ট্রাফিক রুলস, এটা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি না। সো প্যান ইন্ডিয়া এক্সামে যা যা জিজ্ঞেস করা হয়েছিল যে কোন কোনগুলো ফান্ডামেন্টাল ডিউটি না, সেগুলো এখানে লিস্ট করা আছে। 1 নম্বর প্রশ্নের উত্তর দাও, কোনটা একটি ফান্ডামেন্টাল ডিউটি নয়? ভালো প্রশ্ন, এটা ভালো প্রশ্ন করেছে। Very good, very good. To protect monuments of national importance. To protect monuments of national importance. ঠিক আছে, প্রোটেক্ট মনুমেন্টস বলেছে, মনুমেন্টস, হেরিটেজ আর মনুমেন্টস প্রোটেক্ট করা একটা আলাদা জিনিস। ঠিক আছে, অলদো মনুমেন্টস আর পার্ট অফ হেরিটেজ, কিন্তু পার্টিকুলার এই পার্টটা কেন নয়, এই পার্টটা কিন্তু আমাদের ডিপিএসপি তে মেনশন করা আছে। ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট টু প্রোটেক্ট মনুমেন্টস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স।
নট ফর সিটিজেন্স। ঠিক আছে? ইট ইজ দ্য কার দায়িত্ব এটা? স্টেটের দায়িত্ব। বুঝতে পারলে তো? আচ্ছা, দেখি ২ নম্বর প্রশ্নটি মেইনস ২০১৫। এই রেসপেক্ট ফর ন্যাশনাল ফ্ল্যাগ এবং ন্যাশনাল অ্যান্থেম তো আমার ফান্ডামেন্টাল ডিউটি, প্রত্যেকের ফান্ডামেন্টাল ডিউটি আমার, তাই না? আমাদের প্রত্যেকের ফান্ডামেন্টাল ডিউটি। আচ্ছা, ৩ নম্বর প্রশ্নটি, হুইচ আর দ্য ফলোইং আর ফান্ডামেন্টাল ডিউটিজ অফ ইন্ডিয়ান সিটিজেন্স? মেইনস ২০২০-তে এসেছিল। ভেরি গুড, অল অফ দি অ্যাবাভ, অল অফ দি অ্যাবাভ। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো এই ১ নম্বর প্রশ্নটি প্রিলিমস ২০২৩-এ এসছে। মানে খুব সুন্দর একটি প্রশ্ন দিয়েছে, যেখানে তুমি ফান্ডামেন্টাল ডিউটিস এবং ডিপিএসপির মধ্যে যদি রিলেশনশিপটা একটু পড়ো, এই প্রশ্নটা কিন্তু সোজা হয়ে যাবে। কারণ এই প্রশ্নটা কিন্তু নান অফ দি অ্যাবাভ যে একটা দিয়েছে না, এখানেই কিন্তু লোকে গুলিয়ে যায়। লোকে ভাবে এই মনুমেন্ট প্রোটেক্ট করাটা হেরিটেজ আছে, মানে মনুমেন্টটা ইজ আ পার্ট অফ হেরিটেজ। এবং এই জন্য বাকি সবাই, অনেক টিচার এবং অনেক ইনস্টিটিউট বলে না যে প্রিলিমসের প্রশ্নপত্রটা একটু টাফ হয়েছিল, যদিও এই প্রশ্নটি একদম ডিরেক্টলি তোলা একটি অন্য এক্সাম থেকে, একটি সেন্ট্রালের একটি এক্সাম থেকে এই প্রশ্নটি ডিরেক্টলি হুবহু কপি করা। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, ৪ নম্বর প্রশ্নটি মেইনস ২০২২-এ। না, ১১টা যে ফান্ডামেন্টাল ডিউটি আছে, সোভার্নিটি, ইউনিটি, ইন্টিগ্রিটি, কত নম্বরে সেটা রয়েছে? সেটা সোভার্নিটি, ইউনিটি, ইন্টিগ্রিটি ৫১ এ তো ওভারঅল, সেখানে সি তে রয়েছে, ৩ নম্বরে রয়েছে। ঠিক আছে? সি নম্বর, ৩ নম্বরে কিন্তু সেটি রয়েছে। আচ্ছা, অ্যাবাইড অ্যান্ড রেসপেক্ট। আচ্ছা, এটা করতে হবে না, এটা তো আমাদের ইয়েতে আসেনি, এই পার্টটা ছাড়ো। ৬ নম্বর পার্ট প্রশ্নটি করো, আইএস প্রিলিমস এর প্রশ্ন। এক্সট্রিমলি ওয়েল ডান, ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক আছে? চলো, অনেকগুলো প্রশ্ন আছে, বাকি প্রশ্নগুলো নিজেরা বাড়িতে দেখে নিও, প্রত্যেকটি প্রশ্নই তোমাদের দেব। এইবার দেখো ফান্ডামেন্টাল ডিউটি আর ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে কি আমার রিলেশনশিপ রয়েছে, সেটি কিন্তু এখানে বলা রয়েছে, একটা টেবিল আকারে বলা রয়েছে। ঠিক আছে? ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল রাইটসটা কি? Rights are precursors to duties and rights of citizens from state to ensure. মানে রাইটটা কিন্তু পারকাসার, প্রিকারসার, মানে হচ্ছিল রাইটটা ডিউটির আগে আসে। ঠিক আছে? প্রথমে হচ্ছিল ফান্ডামেন্টাল রাইট সিটিজেনের, তারপরে ফান্ডামেন্টাল ডিউটি। সিটিজেন্স ফ্রম স্টেট, মানে রাইটসটা সিটিজেন্সরা কার থেকে যাচ্ছে? স্টেটের থেকে যাচ্ছে, এবং স্টেটকে এনশিওর করতে হবে এই ফান্ডামেন্টাল রাইটস গুলো। যদি না ইনশিওর করে, রিট পিটিশন ফাইল করতে পারো। আর ফান্ডামেন্টাল ডিউটিস মানে ডিরেকশন দেয়া হচ্ছে যে এই এই ডিউটি গুলো টুয়ার্ডস দ্য স্টেট সিটিজেনকে করতে হবে। ঠিক আছে? এইবার সোভার্নিটি, ইন্টিগ্রিটি, এখানে ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু আর্টিকেল 51A সি তে একটি ডিউটি দিয়ে দিয়েছে সিটিজেনকে, যে ভাই তোমাকে কিন্তু ভারতের সার্বভৌমত্ব, ইউনিটি এবং ইন্টিগ্রিটিটা বজায় রাখতে হবে। এবং এই সোভারেনিটি, ইউনিটি, ইন্টিগ্রিটির ইয়েতেই স্টেটকে কি বলেছে, মানে সিটিজেনের ফান্ডামেন্টাল রাইটটা কি রয়েছে এখানে বলা আছে। এখানে কি বলা আছে? যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনটা দেয়া আছে। ঠিক আছে? যেরকম ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন দিয়েছে, সেরকম ভাবে একটি ফান্ডামেন্টাল ডিউটিও দিয়ে রেখেছে, যে ভারতের সার্বভৌমত্ব, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটিটা তোমাকে কিন্তু মেনটেন করতে হবে। আবার এই সোভার্নিটি, ইউনিটি, ইন্টিগ্রিটির ক্ষেত্রে আমার প্রিয়াম্বেল কি বলছে? প্রিয়াম্বেলের মধ্যে এই কথাটি রয়েছে, সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক। এবং প্রিয়াম্বেলে বলা আছে ফর দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দি নেশন। প্রিয়াম্বেলটা যদি পুরো পড়ো, তাহলে এই সার্বভৌমত্ব কথাটি লেখা আছে, ইউনিটি কথাটি লেখা আছে, ইন্টিগ্রিটি কথাটি লেখা আছে।
তার মানে ফান্ডামেন্টাল ডিউটি, ফান্ডামেন্টাল রাইট, প্রিঅ্যাম্বলে এই তিনটে পার্টেই কিন্তু সার্বভৌমত্ব, ঐক্য এবং ইন্টিগ্রিটি এই পার্টটি কিন্তু দেয়া আছে। ডিগনিটি অফ ওমেন, আর্টিকেল 51-এ বলছে যে আমার কোনো ডেরোগেটরি রিমার্কস এমন কিছু করা যাবে না বা প্র্যাকটিস করা যাবে না যেটা ওমেনের ডিগনিটিটাকে খর্ব করে। ঠিক আছে? আচ্ছা, এইবার ফান্ডামেন্টাল রাইটে কি বলা আছে? আর্টিকেল 21-এ বলা আছে যে ওমেন শুড বি ট্রিটেড উইথ ডিসেন্সি অ্যান্ড ডিগনিটি। ঠিক আছে? ডিগনিটি অ্যান্ড রাইট টু লাইফ, আর্টিকেল 21 অফ ফান্ডামেন্টাল রাইটস। এডুকেশন টু চিলড্রেন, 6 থেকে 14 বছরের মধ্যে বাবা মাকে কিন্তু তাদের ছেলে মেয়েদের এডুকেশনটা কম্পালসারি দিতেই হবে, এটি একটি মৌলিক কর্তব্য। আবার আর্টিকেল 21-এতে কিন্তু 6 থেকে 14 বছরের জন্য স্টেট গ্যারান্টি করে, স্টেট গ্যারান্টিজ ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। কেন গ্যারান্টি করে? ডিপিএসপি তে আর্টিকেল 45 বলে দিয়েছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন আনটিল দে কমপ্লিট 6 ইয়ার্স। এইটার পরবর্তীকালে আমাদের একটি রাইট টু এডুকেশন বিল এসছিল এবং রাইট টু এডুকেশন অ্যাক্ট আছে আমাদের। ঠিক আছে? তার ফলে কিন্তু এই আর্টিকেল 21A এসছে এবং তার ফলে স্টেট ইজ পারফর্মিং অন দ্য ডিরেকশনস অফ ডিপিএসপি। স্টেট মিড ডে মিল দেয়, স্টেট গভর্নমেন্ট স্কুল তৈরি করেছে, ফ্রি স্কুলস। ঠিক আছে? আচ্ছা, একদিকে স্টেটের কর্তব্য, একদিকে বাবা মার কর্তব্য। ডিফেন্ডিং আওয়ার কান্ট্রি, ঠিক আছে? ডিফেন্ডিং আওয়ার কান্ট্রিতে লেখা আছে ফান্ডামেন্টাল ডিউটিসে আমাকে ডিফেন্ড করতে হবে। এবং আর্টিকেল 23-এর 2-তে ফান্ডামেন্টাল রাইটসে লেখা আছে স্টেট ক্যান ইম্পোজ কম্পালসারি সার্ভিস। স্টেট যদি দরকার পড়ে তোমাকে ডাকতে পারে, ভাই আসো যুদ্ধ করতে। ঠিক আছে? সো এইরকম ভাবে প্রত্যেকটি পার্ট তোমরা দেখে নিও, এনভায়রনমেন্ট, আইডিয়ালস, হারমোনিয়ান ব্রাদারহুড। ঠিক আছে? এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ফান্ডামেন্টাল ডিউটি, যেমন এনভায়রনমেন্ট আমাদের ফান্ডামেন্টাল ডিউটি আর ডিপিএসপিটা কানেক্টেড। ঠিক আছে? সো এই কানেকশনস গুলো কিন্তু আমাদের এইখানে বলা হয়েছে এবং ডব্লিউবিসিএস রাইটফুলি আমার মনে হয় যে এই রকম জায়গা থেকে, এই জায়গাটা থেকে ডব্লিউবিসিএস প্রশ্নটা করেছিল। ঠিক আছে? আমরা দেখে নিই এখান থেকে কোনো প্রশ্ন আসছে কিনা। হ্যাঁ, ফান্ডামেন্টাল ডিউটিস ক্যানট বি এনফোর্স। আচ্ছা, এইবার আমরা জানি তো যে আমাদের ফান্ডামেন্টাল রাইটসটা খর্ব হলে আমরা ডাইরেক্টলি কোর্টের কাছে, ডিরেক্টলি টু সুপ্রিম কোর্ট উই ক্যান অ্যাপ্রোচ উইথ, আমাদের 6টা রিটস আছে, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস। কোর্টস ক্যান ইন্টারভেন যদি আমার ফান্ডামেন্টাল রাইটস খর্ব করে হয় বাই দি স্টেট। একটা নাগরিকের মৌলিক অধিকার আছে ডাইরেক্টলি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যাওয়া টু ফাইল রিট পিটিশন। কিসের জন্য রিট পিটিশন? যে হুজুর আমার ফান্ডামেন্টাল রাইট স্টেট খর্ব করেছে। এবার ব্যাপার হচ্ছিল ফান্ডামেন্টাল রাইটস ক্যান বি এনফোর্স বাই রিটস। কোর্ট বলতে পারে স্টেটকে, না ভাই ওর ফান্ডামেন্টাল রাইটসটা তুমি বজায় রাখো, মানে এনফোর্স করতে বাধ্য করতে পারে কোর্ট। কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস ইজ নট জাস্টিসিয়েবল ইন কোর্ট, ইট ক্যানট বি চ্যালেঞ্জড ইন কোর্ট। আমি হয়তো আমার টাকা পয়সা নেই, আমার ছেলে মেয়েকে আমি স্কুলে পাঠাতে পারছি না, এডুকেশনাল সাপোর্ট দিতে পারছি না, বাড়িতে পেন খাতা বই কিনে দিতে পারছি না। স্টেট ক্যানট ড্র্যাগ মি টু কোর্ট যে তুমি ভাই ফান্ডামেন্টাল ডিউটি করোনি। সো ফান্ডামেন্টাল ডিউটি ক্যানট বি লিগালি চ্যালেঞ্জড। সেটাকে আমাদের কোর্টের ভাষায় বলা হয়, কনস্টিটিউশনাল ভাষায়, ইট ক্যানট বি এনফোর্সড। এনফোর্সড কোথায়? ইন কোর্টস। এই জাজমেন্টটা সুপ্রিম কোর্ট দিয়েছিল হেডমাস্টার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে। আমরা কেসগুলো দেখে নেব। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে 1 নম্বর প্রশ্নটি খুব ভালো প্রশ্ন, ডব্লিউবিসিএস মেইনস 2017-তে করেছিল। আচ্ছা, এটা এখন করো না, আমি একটু পরে আচ্ছা এটা এখন করতে পারো, একটু আগেই পড়লাম। ফান্ডামেন্টাল ডিউটিস ক্যানট বি এনফোর্স বাই রিটস, এটা কোন কেসে বলেছিল? একটু আগে পড়লাম, হেডমাস্টার ভার্সেস ইউনিয়ন অফ কেস, তাই না? ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর।
আচ্ছা, চলো এইবার কেসগুলো আমি ডাইরেক্টলি পড়ে নিচ্ছি। এটা একটা টেবিল যেখানে কেসের ক্রোনোলজি গুলো দেয়া আছে। আমরা দেখো, আমরা যে এই যে পড়াশোনাটা করছি আজকে, পড়াশোনাটা করতে গিয়ে আমরা দেখো 4টে সেকশনের মধ্যে 3টে সেকশন কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি। হ্যাঁ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পুরোপুরি করে ফেললাম এবং আমরা আছি এখন ইম্পর্টেন্ট কেসেস ভার্মা কমিটি এই পোর্শনটিতে। এই টেবিলটি যেটি আছে, এই টেবিলটি হচ্ছে হলো ইয়ার ওয়াইজ আছে, যে সব থেকে প্রথম কেসটা যেটা হুইচ ইজ পার্টিনেন্ট টু ফান্ডামেন্টাল ডিউটিজ অ্যারোজ ইন 1969 মাইসোর। এটা হচ্ছে হলো চন্দ্রভবন ভার্সেস স্টেট অফ মাইসোর। ঠিক আছে, আমরা পরে পড়ে নেব। এখানে একটা সামারি দেয়া আছে, কেসের সামারিটা পরে ডিটেলসে আছে, আমি ডিটেলসের মধ্যে ঢুকছি। ঠিক আছে, প্রথম 1 নম্বর কেসটা নিয়ে আমি ডিটেলসে ঢুকছি। এই টেবিলটা কেন দেয়া আছে, পরপর ইয়ার ওয়াইজ দেয়া আছে, কি কেস, কেন কেসটা হয়েছিল, এবং আমাদের ফান্ডামেন্টাল ডিউটির অ্যাঙ্গেল অফ জাজমেন্টটা কি। জাজমেন্টটা যেটা দেয়া হয়েছিল সেটা ফান্ডামেন্টাল ডিউটির অ্যাঙ্গেলটা কি সেই জাজমেন্টে, কারণ আমরা পড়ছি ফান্ডামেন্টাল ডিউটি চ্যাপ্টারটি। একটা পার্টিকুলার কেসের কিন্তু, যেরকম আমাদের বেরুবারি ইউনিয়ন কেস বলো বা অন্য যে কেসগুলো আছে, একটা কেসের কিন্তু একটা পার্টে কনস্টিটিউশনের এফেক্ট খুব কম পড়ে, যে কেসগুলো ইউপিএসসি বা ডব্লিউবিসিএস এর জন্য ইম্পর্টেন্ট। দেখবে অনেকগুলো জায়গায় আমার সেই কেসের কিন্তু এফেক্টটা পড়ে। আমরা এই অ্যাঙ্গেলটা যেটা দেয়া আছে, এই অ্যাঙ্গেলটা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাঙ্গেলটা এখানে হাইলাইট করে দেয়া আছে। আমরা কেসে চলে যাই, চন্দ্রভবন ভার্সেস স্টেট অফ মাইসোর কেসটা প্রথমে আমরা চলে যাই। দেখো টেবিলটা একদম 2018 অব্দি আপডেট করা আছে, একদম লেটেস্ট আপডেট করা। এইবার দেখতে পাচ্ছ তো প্রত্যেকের স্লাইডটা? ইজ দ্য স্লাইড ভিজিবল? ওকে। চন্দ্রভবন বোর্ডিং ভার্সেস লজিং ভার্সেস স্টেট অফ মাইসোর, কর্ণাটক, স্টেট অফ মাইসোর, ইয়ার হচ্ছিল 1969। খুব সুন্দর, খুব সুন্দরভাবে আমাদের নোটস গুলো তৈরি করেছে। আই এম থ্যাঙ্কফুল টু দ্য ব্যাক এন্ড পিপল। দেখো, প্রথমে দিয়েছে ব্যাকড্রপ অফ দি কেস, যে কেসটা কেন এসছিল, ওয়াই দ্য কেস, কেস কেন এসছে, জাজমেন্টটা কি হয়েছে। 3টে পার্টে কিন্তু কেসটা ভাগ করা আছে। যে কোনো কেসকে প্রথম থেকে গল্পের গল্পের মতো ভাবে পড়বে না। ইয়েস, ঠিক আছে, মানে অনেক বইতে চুপচাপ গল্পের মতো কেসটা দেয়া থাকে, ওরকম পড়বে না। ঠিক আছে, এখানে যেটা নেই সেটা হচ্ছিল পিটিশনার কি বলেছিল আর ডিফেন্ডার কি বলেছিল, ওই পার্টটা নেই, কারণ হয়তো কেসটা খুব একটা বড় পার্টে এখানে দিতে পারেনি। ফার্স্ট পার্টটা ব্যাকড্রপটি, এটি আমরা এখন দেখে নিই। ব্যাকড্রপ কি বলেছে, যে আমরা জানি যে 1976-এ আমাদের 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়, কিন্তু তার অনেক আগে সুপ্রিম কোর্ট এই অ্যানালিসিসটা করেছিল এই কেসের মধ্যে, যে আমাদের প্রত্যেকটা সিটিজেনের কিছু কিছু কর্তব্য আছে স্টেটের প্রতি। এই কেসে কিন্তু সুপ্রিম কোর্ট এই অবজারভেশনটা কবে করেছিল, 1969, which is much before the 42nd amendment which was passed by ইন্দিরা গান্ধী। ব্যাকড্রপ একটা দিল, একটা আভাস দিল। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছিল ওয়াই দ্য কেস, কেন কেসটা হয়েছে। স্টেট অফ মাইসোর একটা লেজিসলেশন এনেছে, একটা আইন এনেছিল, which was much before 1976। কি আইন এনেছিল? মিনিমাম ওয়েজেস অ্যাক্ট। হোটেল এবং রেস্টুরেন্টে যারা যারা কাজ করবে এমপ্লয়িজরা, তাদের জন্য একটা মিনিমাম ওয়েজেস আইন এনেছিল। মিনিমাম ওয়েজেস আশা করি আমাকে বোঝাতে হবে না। ঠিক আছে, এইবার চন্দ্রভবন কেস করে যে ভাই স্টেট কেন বলে দেবে যে আমরা কত মাইনে দেবো, আমার যা ইচ্ছা আমি মাইনে দেবো, যাকে যেরকম ভাবে আমি পারি সেরকম ভাবে এক্সপ্লয়টেশন করব, আমার যা ইচ্ছা আমি মাইনেটা দেব। ঠিক আছে, বিকজ এ হচ্ছে হলো প্রাইভেট প্রাইভেট মালিক, স্টেট ক্যানট ইন্টারভেন ইন প্রাইভেট অ্যাফেয়ার্স। চন্দ্রভবন বোর্ডিং কেস করলো, সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিল। এবার সুপ্রিম কোর্ট আপহেল্ড করলো এই লেজিসলেশনটাকে। আপহেল্ড করা মানে এই আইনটাকে সুপ্রিম কোর্ট বৈধতা দিল। আপহেল্ড করা মানে বৈধতা দেয়া।
কি বলল সুপ্রিম কোর্ট, যে আমাদের প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের একটি সামাজিক ওয়েলফেয়ারের দায়িত্ব রয়েছে। প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের একটি সামাজিক ওয়েলফেয়ারের দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্ব কিন্তু স্টেটের কাছে পাওয়ার আছে সেই দায়িত্বটাকে ইমপ্লিমেন্ট করা। এবং দায়িত্বটাকে ইমপ্লিমেন্ট কিভাবে করবে, আইন এনে এক্ষেত্রে স্টেট কিন্তু সেই দায়িত্বটাকে বুঝিয়ে দিতে চেয়েছে। এবং গভর্নেন্স অফ দি কান্ট্রিতে সুপ্রিম কোর্ট সেকেন্ড অবজারভেশন করেছে যে দেশ চালাতে হলে, গভর্নেন্স অফ দি কান্ট্রি, দেশ চালানোর সময় এই ফান্ডামেন্টাল ডিউটিস টু দ্য নেশন একটি বড় রোল প্লে করে। তার মানে 1 নম্বর সুপ্রিম কোর্ট বলল একটি সামাজিক দায়বদ্ধতা রয়েছে স্টেটের। 2 নম্বর বলল স্টেটের কাছে পাওয়ার আছে, যে ডিরেক্টিভ প্রিন্সিপালে বলা আছে এই সামাজিক দায়বদ্ধতার ব্যাপারে। তাই জন্য ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেটকে অলরেডি ডিরেকশন দিয়েছে। along with direction state has got the power, এবং এই ক্ষেত্রে স্টেট তার সামাজিক দায়িত্বটাই কিন্তু এই অ্যাক্টের মাধ্যমে পালন করেছে। সো দ্যাটস ওয়াই সুপ্রিম কোর্ট upheld the legislation of the state of Mysore. ক্লিয়ার? তার মানে এখানে ফান্ডামেন্টাল ডিউটির অ্যাঙ্গেলটা কোথা থেকে আসছে, এই যে 3 নম্বর অবজারভেশন সুপ্রিম কোর্ট করেছে যে আমাদের কিন্তু এই ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু প্লেজ এ ফান্ডামেন্টাল রোল ইন গভর্নেন্স অফ দি কান্ট্রি। এই লাইনটা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিটা, এই এবার আওয়াজ উঠলো যে আমাদের একটা মৌলিক দায়িত্বও কিন্তু থাকা উচিত মৌলিক অধিকারের পাশাপাশি। এবং ঠিক তার 7 বছর পরেই কিন্তু দেখো ইন্দিরা গান্ধী এই 42nd অ্যামেন্ডমেন্টটা এনেছে। যদিও ইন্দিরা গান্ধী অন্য পারপাসে এনেছিল, এমার্জেন্সির সময় সে কোণঠাসা হয়ে পড়েছিল এবং তাকে যাতে কেউ চ্যালেঞ্জ না করতে পারে সেই জন্যই সে এনেছিল, নট বিকজ অফ দিস কেস। সেগুলো পরে আমরা আলোচনা করে নেব। আমি আরেকটি কেস আলোচনা করব, ঠিক আছে? সেইটি আমাদের লাস্ট আলোচনা। বাকিগুলো তোমরা নিজেরা দেখে নিও। দাঁড়াও, দেখছি, আমি কেসটা দেখছি। এইটা এনভায়রনমেন্টের কেস। হ্যাঁ, দেখছি কোনো ভালো কেস থাকলে আলোচনা করব, না হলে খুব একটা ভালো কেস আমি দেখছি না। এই যে শ্যাম নারায়ণ চোকসি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, ন্যাশনাল অ্যান্থেম কেস দুটো আছে, আরেকটি মনে আমি ফেলে আসলাম। আচ্ছা, দেখো 2016-তে এর হিয়ারিং হয়েছে যে বিফোর দ্য বিগিনিং অফ দ্য ফিল্ম অল দোজ প্রেজেন্ট ইন দ্য হল আর অবলাইজ টু স্ট্যান্ড আপ। আমরা সিনেমা দেখতে যেতাম, যেতে গিয়ে জনগণ মন শুরু হলো আর সোজা হয়ে দাঁড়াও, বেঁকেও দাঁড়ানো যাবে না একদম। তারপর ভারত মাতা কি জয়, অমুক বাবা কি জয়, যত আছে সব বলা হয়ে যেত। ঠিক আছে, এইটি শুরু হয়েছিল। হ্যাঁ, মানে আমি খারাপ ভালোর বিচার বলছি না, বাট মোদি গভর্নমেন্ট আসার পর এগুলো শুরু হয়েছে। খারাপ কি ভালো তোমাদের উপর। আচ্ছা, কিন্তু জানুয়ারি 2018-তে এই নিয়ে অনেক তর্কাতর্কি, বিভিন্ন সোশ্যাল মানে প্ল্যাটফর্মে বিভিন্ন মিম চালু হয়ে গেছে এবং সুপ্রিম কোর্ট মডিফাইড ইটস আর্লিয়ার অর্ডার। কি বলছে? বলছে আগে 2016-তে সুপ্রিম কোর্ট রুলিং দিয়েছিল, হ্যাঁ ঠিক আছে, যা ন্যাশনাল অ্যান্থেম বাজলে উঠে দাঁড়াতে হবে। এবার সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে যে ইট ইজ নট ম্যান্ডেটরি বাট ইট ইজ অপশনাল। ক্লিয়ার? সো এইখানে কিন্তু এটি কিন্তু আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটির অ্যাঙ্গেল কোনটা বলতো, ওই যে ন্যাশনাল অ্যান্থেমটাকে রেসপেক্ট করা। মনে নেই একটা পয়েন্ট ছিল না 11টা ডিউটিস এর মধ্যে?
তার অধীনে কিন্তু এইটি ইন্ডিয়া গভর্নমেন্ট চালু করার চেষ্টা করেছিল, কিন্তু সেটি আবার মডিফাই করে দেয় সুপ্রিম কোর্ট যে ইট ইজ অপশনাল বাট নট ম্যান্ডেটরি। তার মানে প্রত্যেকটা কেস, খালি কেসটা পড়ে তুমি আনন্দ পেলে হবে না, কেসটা থেকে তোমার ফান্ডামেন্টাল ডিউটির অ্যাঙ্গেলটা কোনটা সেই পার্টটাও কিন্তু একটু জেনে নিতে হবে। প্রশ্ন কিভাবে আসে যে এই যে ফান্ডামেন্টাল ডিউটি অফ রেসপেক্টিং ন্যাশনাল অ্যান্থেম কোন কেসে হাইলাইটেড হয়েছিল বলে তোমাকে দিয়ে দেবে ওই বেরুবারি ইউনিয়ন কেস, এদিকে স্টেট অফ মাদ্রাস ভার্সেস ওই ক্যান্টিন কেস, শ্যামনারায়ণ চোকসি কেস, এরকম ভাবে 3-4টে অপশন দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এভরিওয়ান, প্রত্যেকে বুঝতে পারলে। ক্রিটিসিজম ফিটিসিজম এগুলো তোমরা দেখে নিও, আমি আর এর মধ্যে ঢুকলাম না। কিছু কিছু কোর্স আছে, এই কোর্স গুলো হচ্ছে হলো বিভিন্ন প্যান ইন্ডিয়া এক্সামে এই 4টে কোর্স এসেছিল, যদিও WBCS খুব মানে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে কোর্স গুলো দেয়, প্রিয়াম্বেল বা ইয়ে নিয়ে কোর্স গুলো দেয়, ডিউটি নিয়ে কোর্স গুলো কিন্তু আজ পর্যন্ত দেয়নি। ভার্মা কমিটি, বলেছিলাম তোমাকে ওই মাইন্ড ম্যাপের সময়, ভার্মা কমিটি তৈরি করা হয়েছিল 1998-এ, যে আমাদের ফান্ডামেন্টাল ডিউটি গুলো কিভাবে মানুষের মগজের মধ্যে আরো ঢোকানো যায় সেই নিয়ে সে খুব একটা কিছু ইয়ে দেয়নি, অ্যাপার্ট ফ্রম যে কারিকুলামের মধ্যে ঢোকানো হোক, কারিকুলামের মধ্যে ঢোকানোই আছে। কিন্তু ভার্মা কমিটি কিছু কিছু লিগ্যাল প্রভিশন অলরেডি হাইলাইট করেছে, সেই লিগ্যাল প্রভিশনের টেবিলগুলো এখানে দেয়া আছে। যেরকম কনস্টিটিউশন, ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যান্থেম অমান্য করলে আমাদের একটি আইন আছে, প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971। এগুলো কিন্তু প্রত্যেকটাই সিআরপিসি অথবা আইপিসির আন্ডারে, অ্যাক্টের আন্ডারে পড়ে যায়। সেই জন্য ভার্মা কমিটি আর খুব একটা বেশি কিছু এদিক ওদিক করেনি, বলেছে অলরেডি আইন আছে, যদি কেউ এরকম করে তাহলে এই আইনের আওতায় তাকে আনা যেতে পারে। ব্রাদারহুড, হারমোনি, ইউনিটি, ভায়োলেন্স ইয়ে করলে ক্রিমিনাল লস আইপিসি সিআরপিসির মধ্যে। ঠিক আছে, হারমোনি ভায়োলেন্স করলে ইয়ে করলে সিভিল রাইটস অ্যাক্ট আছে, আনলফুল প্রিভেনশন অ্যাক্টস আছে। এরকম ভাবে এনভায়রনমেন্টের জন্য দুটো অ্যাক্ট আছে, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন আর ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট। এগুলো জাস্ট কি বলতো WBCS জিজ্ঞেস করবে না, বাট একটু মাথায় দিয়ে রাখলাম। হঠাৎ করে ভার্মা কমিটি বললে একদম মানে অন্ধের মতো যেন চশমা খুলে গেছে এরকম না হয় আমাদের পরীক্ষার সময়। ঠিক আছে, চলো তাহলে মোর অর লেস এখানে দেখো ওয়ান লাইনার্স ফাইনার্স দেয়া আছে, আমি দিয়ে দেবো এগুলো। ওয়ান লাইনার্স মানে কোন কোন পরীক্ষায় ইয়ে, এত কিছু পড়তে হবে না। সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড, মোটামুটি বুঝতে পেরেছো আজকের পার্টটি, এবং আগামীকালের মধ্যে আজকের ক্লাস ভিডিও প্লাস আমাদের যে MCQ সাজেশন সিরিজটা থাকে সেই দুটো কিন্তু পেয়ে যাবে। Hope you have enjoyed the class. So good night and have a good day.